নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি। লোকালয়ে 1 ফুট পর্যন্ত বেড়েছে পানি। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। ভয়াবহ আগুনে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা। 11 ঘন্টায় আসেনি নিয়ন্ত্রণে। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। বহু মানুষ আটকা পড়ার শঙ্কা। সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া। হাসনাত সহ আহত 15 জন ঢাকা মেডিকেলে ভর্তি। সেনাবাহিনীর সহযোগিতায় বের হলেন অবরুদ্ধরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থী হত্যা মামলায় পলক টুকু সহ 6 জন 7 দিন এবং দস্তগীর গাজী 6 দিনের রিমান্ডে। এবং আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ 19 জনের পদত্যাগ। স্থবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। সময়ের সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। আরও অবনতি হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বেড়েছে পানি। গত 24 ঘন্টায় লোকালয়ে পানি বেড়েছে 1 ফুটের বেশি। পানিবন্দী রয়েছেন এখনও 20 লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। সেই সঙ্গে নতুন করে কুমিল্লা, নোয়াখালী, সোনাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর এসএসকে এলাকায় আছেন আতিয়া সজল। প্রথমে যাচ্ছি আতাউর কাউসারের কাছে। লক্ষ্মীপুর পৌর এলাকার যে জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি, গতকালকেও আমরা এখানে এসেছিলাম। এখন ঠিক এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে গতকালকে যে পরিমাণ পানি ছিল তার চেয়ে অন্তত 10 ইঞ্চি পরিমাণ পানি বেড়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এলাকাবাসী। এবং আমরাও এসে সচক্ষে তাই দেখতে পেলাম যে এখানে আসলে যে পরিমাণ পানি, সে পানি গতকালকে এখানে ছিল না। একটু জানিয়ে রাখি, ফেনী থেকে লক্ষ্মীপুর আসার পথে অনেক জায়গায় মহাসড়কে কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং বিশেষ করে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথের মহাসড়কের প্রায় অর্ধেক অংশই পানির নিচে তলিয়ে গেছে। মহাসড়কের কথাটি এ কারণেই বলছি, কারণ মহাসড়কগুলো কিন্তু তুলনামূলক উঁচু করেই তৈরি করা, অর্থাৎ তার নিচু যে জায়গাগুলো, সে জায়গাগুলো আরও বেশি পরিমাণে পানির নিচে তলিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম বেশ কিছু ঘরবাড়ি যেগুলো প্রায় ঘরের অর্ধেক পরিমাণ পানিতে উঠে গিয়েছে। এবং এখানেও আমরা এখন লক্ষ্মীপুরে এসে যা দেখেছি যে বেশ কিছু ঘরবাড়িতে হাঁটু সমান পানি, কোনোটিতে আরও বেশি পানিও উঠেছে। এবং বরাবরের মতো যেটি আমরা দেখছি যে যেটি তুলনামূলক প্রত্যন্ত জায়গা, সে জায়গায় বেশি পানি উঠছে, কারণ সে জায়গাটি তুলনামূলকভাবে বেশি নিচু। অর্থাৎ যত বেশি নিচু তত বেশি জায়গায় পানি উঠছে বেশি করে। এবং কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আমরা দেখছি যে সে আশ্রয় কেন্দ্রে মানুষ যাচ্ছেন, যার যতটুকুই নিয়ে যাওয়ার মতন সুযোগ আছে সে তা নিয়েই বের হচ্ছে। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত আসলে লক্ষ্মীপুরে খুব বেশি পরিমাণে ত্রাণ বিতরণের দৃশ্য আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি রাস্তা দিয়ে কিছু গাড়ি যেতে ত্রাণ বোঝাই করা। তো যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তারা অধিকাংশই আমাদের মাধ্যমে যারা ত্রাণ দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন বাহিনী বা সরকারের বিভিন্ন সংস্থা যারা আছে তাদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যে দ্রুত যেন লক্ষ্মীপুরের দিকে নজর দেওয়া হয়, কারণ লক্ষ্মীপুরে পানি বাড়ছে। গতকালকে আমরা যেমনটি বলছিলাম যে সীমান্তবর্তী জেলা ফেনী এবং কুমিল্লা থেকে পানি ক্রমেই পশ্চিম দিকে ধাবিত হচ্ছিল, অর্থাৎ ফেনী কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে এই পানিটি মেঘনা নদীতে গিয়ে পড়বে, এমনটি বলছেন যারা অতীত অভিজ্ঞতা আছে বন্যা যারা দেখেছেন, সেই বয়স্ক ব্যক্তিরা এমনটি বলছেন যে এর আগে ওনারা দেখেছেন যে ফেনীর এদিক থেকে বন্যার পানি এসে সেটি এক পর্যায়ে মেঘনা নদীতে গিয়েই পড়ে। তো এভাবে এই কারণেই এখন কিন্তু তুলনামূলকভাবে লক্ষ্মীপুরে পানি বাড়ছে এবং লক্ষ্মীপুরের মান্দারি, জোকসিন এই ধরনের যে জায়গাগুলো আছে, চন্দ্রগঞ্জ, সেই জায়গাগুলোর ভেতরে প্রচুর পরিমাণ পানি এবং মানুষজন অনেকেই তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, এমনটি সেখান থেকে আমরা তথ্য পাচ্ছি। কিন্তু যে বিষয়টি যে অনেক প্রত্যন্ত অঞ্চলে আমরা চাইলেই যেতে পারছি না, কারণ সড়কগুলো পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে, গাড়ি নিয়ে সেদিকে যাওয়ার মতন আর কোনো অবস্থাই নেই। তো
গত 2-3 দিন ধরে যে বিষয়টি আমরা বারবার বলছিলাম যে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যতম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে নৌকা, এবং আমাদেরও প্রত্যন্ত অঞ্চলে মানুষের দুর্ভোগ দেখাতে হলে সে ধরনের কোনো নৌকা ছাড়া সে জায়গাগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেহেতু বন্যার বিষয়টি রেগুলার হয়ে ওঠেনি, এখানে ওভাবে নৌকার প্রস্তুতিও নেই। মানুষজন আমরা দেখছি ঢাকা থেকে যারাই ত্রাণ দিতে আসছেন তারা ট্রাকে করে নৌকা নিয়ে আনছেন। তো এই নৌকা ছাড়া আসলে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে ত্রাণ দিতে যাওয়ারও সুযোগ নেই, এবং সেখান থেকে যদি কাউকে উদ্ধার কাজ চালাতে হয় সেই উদ্ধার কাজ চালানোরও কোনো সুযোগ নেই। তো এই জন্য বারবারই যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তারা আমাদেরকে বলছিলেন যে নৌকা নিয়ে এসে তাদেরকে হয় উদ্ধার করা হোক, না হলে তাদেরকে সেখান থেকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হোক, এ ধরনের কথাই বলছিলেন। তো যে বন্যা পরিস্থিতির কথা বলছি সেটি শুরুই হয়েছিল আমাদের জেলা ফেনী থেকে। সেই ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। বন্যা পরিস্থিতি জানতে সেখানে চলে যেতে চাই তার কাছে। ফেনীর যে বন্যা পরিস্থিতি তা কিন্তু নতুন নতুন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে করে যে আপনি যেটা বলি, আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, যে পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের সামনে। এখানে কিন্তু এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে কিন্তু পানি কিছুটা কমলো। যেখানে এখন গলা পর্যন্ত বা মাথা সমান পানি ছিল সেটা কিন্তু এখন হাঁটু পানিতে এসে নেমেছে, এবং শহরের বেশ কিছু জায়গা থেকে যদিও পানি কমতে শুরু করেছে কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে ফেনীর দাগনমইয়া এবং সোনাগাজীতে। এ সকল নিম্নাঞ্চলে কিন্তু গত 2 দিন ধরে প্লাবিত হয়ে নতুন নতুন বাড়িঘরে পানি ঢুকে সেখানে আরও বন্যা পরিস্থিতির অবনতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে শুরুর দিকে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে, সেখানে কিন্তু পানি কিছুটা কমলো। সেখানে যোগাযোগ ব্যবস্থা এতটা বিপর্যস্ত, সেখানে কিন্তু কোনো পরিবহন সহজে যাওয়া যাচ্ছে না, কারণ অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার কোথাও কোথাও রাস্তা সড়কে দেখা গেছে বুকতমাত পানি রয়েছে, যার কারণে পরিবহন সেখানে চলাচল স্মুথভাবে হচ্ছে না বা স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। অন্যদিকে শুরুর দিকে পানি বেশি থাকা সড়ক দিয়ে যে বোটগুলো চলতো সেগুলো এখন জায়গায় জায়গায় পানি নেমে যাওয়া, কিন্তু সেই বোটও নিয়ে যেতে পারছে না, যার কারণে প্রচুর সংখ্যক যদিও ত্রাণ ফেনীতে আসছে সে কিন্তু সেই ত্রাণগুলো সমবন্টন করার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থাপনা সেটি কিন্তু চোখে পড়ছে না, যার কারণে অব্যবস্থাপনার কারণে ফেনীর যে 43টি ইউনিয়নটা রয়েছে সেই 43টি ইউনিয়নে সব জায়গায় কিন্তু এখন ত্রাণ দরকার। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী বা ছাগলনাইয়ার দিকে দরকার এখন হচ্ছে যে চাল ডাল বা এই জাতীয় খাবার যাতে করে রান্না করে খেতে পারে ওই জাতীয়। আবার যেখানে ছাগলনাইয়া, যেখানে সোনাগাজী এবং দাগনমইয়া এলাকা রয়েছে সেখানে প্লাবিত হচ্ছে, সেখানে কিন্তু বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের দরকার, এবং এই সকল খাবারগুলো কিভাবে বন্টন হয়ে সব জায়গায় পাবে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ব্যবস্থাপনা এখন হয়নি, যার কারণে কিন্তু কোথাও ত্রাণ এক লোক একাধিকবার পাচ্ছে, কোথাও মোটেই পাচ্ছে না বলে চারিদিকে একটা হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যেটা দাবি করছেন এ সকল ত্রাণ বা যারা দুর্গত তাদেরকে যেন সমভাবে প্রয়োজন অনুযায়ী বন্টন করা হয়, এবং সেই বন্টন করার জন্য যে প্রয়োজনীয় একটা গাইডলাইন করে দরকার। যদি না হয় তাহলে মানুষ কিন্তু যে সপ্তাহব্যাপী কষ্ট করছে সেই কষ্ট কিন্তু সীমাহীনভাবে বাড়ছে। এবং আমরা দেখছি যে অব্যবস্থাপনার কারণে বিভিন্ন লোকে অভিযোগ করছে যে যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসছে কেউ কেউ রাস্তার পাশ থেকে দিয়ে চলে যাচ্ছে, আবার কোনো ত্রাণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে তাদের থেকে নিয়ে চলে যাচ্ছে, আবার কিছু কিছু ত্রাণ খুব কাছাকাছি জায়গায় দিয়ে শেষ করে ফেলছে। কিন্তু দুর্গম এলাকায় বা যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না। বিশেষ করে এখন বন্যার পানি নেমে যাওয়ায় বা কিছু কিছু জায়গায় এখন ডায়রিয়া বা যে আমাশয় জাতীয় রোগ বা পানিবাহিত রোগ দেখা দিয়েছে, শিশুদের যে শিশু খাদ্য যে স্বল্পতা দেখা দিয়েছে, এবং যে বিভিন্নভাবে যে নারীদের যে হাইজেনিক মেনটেন করার যে বিভিন্ন সামগ্রী সেগুলোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এইসব জিনিসপত্র সব জায়গায় সমভাবে প্রয়োজন অনুযায়ী যদি বন্টন করা না হয় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা কিন্তু চলতেই থাকবে। অন্যদিকে ফেনীর শহরের যে মোকাম, সেই মোকামগুলোতে কিন্তু যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে, তাগুলো কিন্তু তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না প্রয়োজন বলে মনে করছে সাধারণ মানুষ। এই ছিল বন্যা পরিস্থিতির আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং লক্ষ্মীপুরে। পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হুসাইন এবং চট্টগ্রামের 16 রেল স্টেশনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের যে কর্মসূচি চলছে সেটি আজকে পঞ্চম দিনের মতো চলছে। আমি এই মুহূর্তে আছি টিএসসিতে সকাল 10টা থেকে ত্রাণ গ্রহণ শুরু হলেও আমরা সকাল থেকে দেখেছি যে 10টার আগে থেকেও আসলে মানুষজন আসতে শুরু করেছে, কেউ ত্রাণ নিয়ে এবং কেউ নগদ অর্থ নিয়ে। আমরা যেটি বিশেষ করে সকালে কিছু দেখেছি, ছোট ছোট শিশুরা তাদের শখের ব্যাংক নিয়ে এসেছে যে তারা ত্রাণের অংশ নেয়ার জন্য। এবং গতকাল পর্যন্ত যে হিসেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, গতকাল পর্যন্ত অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 5 কোটি টাকার উপরে তাদের সংগ্রহ করা হয়েছে। এবং যেটি আমাদেরকে জানিয়েছে, তারা বিভিন্ন খাতে গতকাল পর্যন্ত 30 লাখ টাকা তারা খরচ করেছে। সেই হিসেব গতকাল সন্ধ্যায় তারা আসলে প্রেস ব্রিফিং করে জানিয়েছে। এবং প্রতিদিন যেই ত্রাণ সামগ্রী সংগ্রহ চলছে সেটি একটু জানিয়ে রাখি। আজকে টিএসসি, এখন আমরা যেখানে আছি এই টিএসসিতে আজকে শুধুমাত্র নগদ অর্থ এবং যেই ওষুধ সামগ্রী আছে সেসব ওষুধ সামগ্রী এবং নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। এবং অন্যান্য যেই খাদ্য সামগ্রী এবং বস্ত্র নেওয়া হচ্ছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সংগ্রহ করা হচ্ছে। যেটি আমরা জানি যে গত 2 দিন ধরে আসলে তারা জিমনেশিয়ামে সংগ্রহ করছে। এবং গতকাল বিকেল 5টা পর্যন্ত প্রায় 50টির উপরে ট্রাক আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে ছেড়েছে। এবং প্রতিদিনই এরকম সংখ্যক আসলে 50-60টি করে ট্রাক তারা ঢাকার বাইরে পাঠাচ্ছেন ত্রাণ কার্যক্রমের জন্য। এবং ঢাকার বাইরে যেখানে বন্যা দুর্গত এলাকা, সেসব এলাকায় যেসব দুর্গম এলাকায় আছে সেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে তারা স্থানীয় উপজেলা এবং যে জেলা প্রশাসন আছে সেই উপজেলা জেলা প্রশাসনের সহায়তায় তারা দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। এবং আমরা গতকালকেও যেটি জানিয়েছিলাম, হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে, বিমান বাহিনী সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আসলে দুর্গম যেসব অঞ্চলে এখনও ত্রাণ পৌঁছায়নি বলা হয়েছে সেসব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে ত্রাণের সংগ্রহের সবশেষ। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছে শফিকুল আলম, আমরা তার কাছে জানবো সেখানকার ত্রাণ সংগ্রহের কার্যক্রম। মনির, ঢাকার টিএসসির মতো চট্টগ্রামেও কিন্তু গণত্রাণ কর্মসূচি চলছে। এটি চট্টগ্রাম 16 শহর, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে 22 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে চট্টগ্রাম 16 শহর রেল স্টেশনে কিন্তু তারা এই কেন্দ্রীয়ভাবে এখানে কন্ট্রোল রুম খুলে এই ত্রাণ সামগ্রীগুলো সংগ্রহ হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা ত্রাণ দিতে এসেছেন এবং তারা কিন্তু এখানে দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে রয়েছে, আব্দুর রহমান বা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই পর্যন্ত আমরা আসলে কি পরিমাণ ত্রাণ পেয়েছে, কত টাকা পেয়েছে, একটু এই গত 6 দিন একটু যদি বলেন। আমাদের গত 4 দিন সহ আমরা এ পর্যন্ত 6.5 লক্ষ টাকা পেয়েছি। এইভাবে আমাদের আসতেছে। গত একদিনে হচ্ছে আমাদের এই বুথ থেকে 65,000 টাকা এসেছে। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি যেখানে বিভিন্ন পণ্যগুলো রয়েছে। তারা বলছেন যে গত 4 দিনে 6 লাখ টাকার বেশি এখানে নগদ টাকা উঠেছে। এবং এখান থেকে প্রায় 10 থেকে 15টির বেশি ট্রাক এখান থেকে বিভিন্ন পণ্য নিয়ে, বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা, ফেনী সহ ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে তারা গিয়েছেন। এবং এ পর্যন্ত তারা বলছেন যে এখন তারা বিভিন্ন 50টিরও বেশি বোট তারা পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। অর্থাৎ ঢাকায় যেভাবে সংগ্রহ হচ্ছে ঠিক চট্টগ্রামেও কিন্তু এই যে 16 শহর রেল স্টেশন রয়েছে সেই 16 শহর রেল স্টেশনেও কিন্তু এই যে শুকনো খাবার সহ যে বন্যার্তদের জন্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু 16 শহর থেকে পাঠানো হচ্ছে বিভিন্ন ট্রাক, আবার ভ্যান এবং করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য 16 শহর থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ উত্তাল রয়েছে। গত 4 দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী, পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির কারণে খাল বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পটুয়াখালী জেলায় গত 24 ঘন্টায় 76.02 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
11 ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন। এই মুহূর্তে কারখানা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 13 ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের 11টি ইউনিট এখন গতকাল রাত 10:30 থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসী আমাদেরকে যেটা জানিয়েছেন যে গতকাল স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হওয়ার পর এই এলাকার মানুষ এখানে বিএনপি পন্থী কিছু লোক আনন্দ মিছিল বের করেন এবং সেই মিছিলের পরপর বেশ কিছু শত শত মানুষ এই গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন সামগ্রী লুটপাট করার শুরু করেন। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বহিরাগত লোকজনই এই লুটপাটের কাজে তারা অংশ নেয় এবং রাত 9টা পর্যন্ত টানা এই লুটপাটের ঘটনা চলতে থাকে। এক পর্যায়ে রাত 9টা থেকে প্রায় ভেতরে কারখানার ভেতরে 4 থেকে 500 মানুষ ভেতরে ঢুকে পড়েন। এই ভবনটি 6 তলা ভবন এবং এই 6 তলা পর্যন্ত মানুষ ভেতরে ঢুকে পড়েন। রাত 9টার দিকে দুষ্কৃতিকারীরা নিচতলায় আগুন ধরিয়ে দিলে আস্তে আস্তে সেই আগুন উপরের দিকে উঠতে থাকে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবনের একেবারে উপরতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। এখন ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছেন তারা বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণ করার আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। কারখানাটির ভেতরে গাজী টায়ার বিভিন্ন যানবাহনের চাকার টায়ার উৎপাদন করা হতো, যে কারণে এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, রাবার এবং কেমিক্যাল সহ বিপুল পরিমাণ নানা ধরনের দাহ্য পদার্থ এখানে মজুদ ছিল, যে কারণে আগুন নিভাতে তারা সক্ষম হচ্ছেন না। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। প্রায় 13 ঘন্টা ধরে আগুন জ্বলছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেনি ভিতরে কি পরিমাণ লোক আটকে আছে বা কি পরিমাণ লোক রয়েছে। তবে এলাকাবাসী দাবি করছেন যে এখানে অন্তত 4 থেকে 500 মানুষ ভেতরে আটকা পড়ে আছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। সময় সংবাদে আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেন না বেশিরভাগ জেলে। কমেছে ইলিশের সরবরাহ। বরগুনার পাথরঘাটায় বেড়েছে সব ধরনের মাছের দাম। অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে কখন নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দাবি দাওয়া পূরণে সময় প্রয়োজন উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেনাসহ বিভিন্ন বাহিনীকে কলঙ্কিত করা হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে বন্যা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব, তাদেরও
কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার হায়দার আলী। আহতদের সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। গত রাতে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যে আনসার সদস্যরা হামলা করেছে, সেই ঘটনায় গতকাল অন্তত অর্ধশত আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 40 জনকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এখানে তারা চিকিৎসা নিয়েছেন। আমরা আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানকার চিকিৎসক এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে 40 জন নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থা ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে রাত 11টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। তাকে প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে আজ সকালের দিকে এখানকার তৃতীয় তলায় যে কেবিন, সেই কেবিনে শিফট করা হয়েছে। এছাড়া এখানে চিকিৎসাধীন রয়েছেন সহ সমন্বয়ক সূর্য সেন হলের শিক্ষার্থী জিম এবং আরও একজনকে আমরা দেখেছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওসিকে চিকিৎসাধীন রয়েছেন। তার নামটি আসলে এখন জানা যায়নি। তিনি একজন পথচারী, ঘটনার সময় ওইখান দিয়ে যাওয়ার সময় তিনি মূলত আহত হন। আমরা চিকিৎসকদের সাথে তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা আমার জানিয়েছিলেন যে গতকালকে যারা এসেছিলেন 40 জনের মতো, তাদের সবার অবস্থা মোটামুটি স্টেবল রয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বা একটু গুরুতর, তাদেরকে মূলত ভর্তি রাখা হয়েছে। এদের মূলত সবারই মাথায় আঘাত রয়েছে এবং এছাড়া তাদের শরীরে বিভিন্ন লাঠি সুটা দিয়ে উপর্যুপরি পেটানো হয়েছে, এইরকম আঘাত রয়েছে। তো আমরা যদি এই ঘটনার বিষয়ে জানিয়ে রাখি যে গতকাল রাত্রে যে সংঘর্ষ হয়েছে সেটি তার সূত্রপাত মূলত আরও 2 দিন আগে থেকে সারা দেশের সাধারণ আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে যে সারা দেশব্যাপী একটি কর্মবিরতি চলছিল, সেই কর্মবিরতির অংশ হিসেবে গতকাল সকাল থেকে সচিবালয় ঘেরা করেছিল। আমরা জানি যে সচিবালয়ের ভিতরে আটকে রাখা হয়েছিল উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। এই সমন্বয়কদের আটকে রাখার বিষয় যখন রাত্রে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক লাইভে বিষয়টি জানান এবং ছাত্রদেরকে সচিবালয় এলাকায় ডাকেন, এরপরেই মূলত ছাত্ররা সেখানে গেলে আনসার সদস্যরা তাদের উপর হামলা করে এবং তাদেরকে উপর্যুপরি পিটিয়ে আহত করে। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এখন পর্যন্ত 40 জন চিকিৎসা নিয়েছেন এবং এখানে 3 থেকে 4 জন ভর্তি রয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী খালিদ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু, জুনাইদ আহমেদ পলক সহ 6 আসামির 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরবিয়া খানমের আদালতে আসামিদের হাজির করে 10 দিন রিমান্ড চাওয়া হয়। আদালত 7 দিন মঞ্জুর করেন। এদের মধ্যে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন রয়েছেন। এর আগে সন্ধ্যার পর ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয় আসামিদের। এদিন বসিলা এলাকায় সুজন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 4 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া চকবাজার থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে আরও
5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেয় আইনজীবী জানান, আসামিদের উস্কানি আর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের হলে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি নথিভুক্তের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। ভুক্তভোগী ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা ও বিডিআর হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 8টি মামলা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে স্বল্প পরিসরে শোভাযাত্রা করছেন সনাতন ধর্মাবলম্বীর মানুষ। শোভাযাত্রায় দেশের বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন রিপোর্টার মাইমুনা হায়দা চৌধুরী এবং সিলেটে আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি মাইমুনার কাছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীরা, দেশের বিভিন্ন প্রান্তের সনাতনী ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উৎসাহের মাধ্যমে পালন করছে শুভ জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে জাতীয় মন্দির ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গীতা পাঠ এবং একই সাথে গীতা যজ্ঞ এবং নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ স্কন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনো যেটি চলছে, গীতা যজ্ঞ চলছে। এছাড়াও সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করছেন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পাশবিক শক্তিকে রুখতে এবং যখনই সমাজে কোনো ধরনের অশুভ শক্তি, অসুর শক্তি আগমন ঘটে, তার বিরুদ্ধে কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ভক্তদের কাছ থেকে আমরা আজকেও যেটি জানতে পেরেছি, তারা বলছেন দেশের যখনই অশুভ শক্তির সূচনা ঘটে তখনই আসলে শ্রীকৃষ্ণের স্মরণে জন্মাষ্টমীর উৎসবটি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন বলেও তারা বিশ্বাস করেন এবং প্রতিষ্ঠা করেন সুন্দর এবং সত্যকে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে যে উৎসবের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং ভক্তরা যেটি জানাচ্ছেন যে এবারে বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন ব্যয় সংকোচন করে সেই অর্থটি তারা বন্যা দুর্গতদের দেওয়ার কথা চিন্তা করেছেন। আমরা ঢাকেশ্বরী মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি, যাতে করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির রুখে দেওয়া সম্ভব হয়। এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব সিলেটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায়, যেখানে রয়েছেন আমিনুল ইসলাম। সিলেটে জন্মাষ্টমীর এই উদযাপনকে কেন্দ্র করে এখন আপনারা দেখতে পাচ্ছেন র্যালি বের হয়েছে এবং এই শোভাযাত্রাটিকে অন্যান্য বছরের মতো আড়ম্বরপূর্ণ করে তোলা হয়নি, কেননা বন্যা কবলিত যেসব অঞ্চলের মানুষজন যারা কষ্টে আছেন এই মুহূর্তে, তাদের জন্য মূলত এই যে ফান্ড কালেকশনের জন্য বিভিন্ন জায়গাতে তারা ঘুরে ঘুরে এই অর্থ কালেকশনও করা হচ্ছে এবং অন্যান্য বছরের যে অর্থের যে বাজেট প্রত্যেকটি শোভাযাত্রার জন্য এবং এই জন্মাষ্টমীর জন্য প্রতি বছর যে টাকার বরাদ্দ রাখা হয়, প্রায় অর্ধেক টাকাই তারা বন্যার্থদের জন্য বিতরণ করেছেন এমনটি আমরা জানতে পেরেছি। স্বল্প পরিসরে এই আয়োজনটির জন্য সিলেটবাসী যে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সেই উদযাপন পরিষদের যারা রয়েছেন তারা স্বল্প পরিসরে আজকের এই নগর পরিক্রমা উদযাপন করছেন এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে বিভিন্ন জায়গাতে আজকে দেশের বিভিন্ন জায়গাতে যে বন্যা কবলিত এলাকার মানুষজন, সেই মানুষজনের কষ্টের কথা চিন্তা করেই কিন্তু এবারের এই উদযাপনে
তারা আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান রাখেননি। তারা যতটা সংক্ষেপে এই কাজটি তারা উদযাপন করা যায় সেটি তারা করছেন। এটুকু আসলে ছিল সিলেট থেকে। দেখছেন সময় সংবাদ। এক মাস টানা বৃষ্টির কারণে আমনের বীজতলা তৈরি করা যায়নি ঝালকাঠির বেশিরভাগ এলাকায়। এতে চারা সংকটে পড়েছেন কৃষকরা। যারা চারা আবাদ করেছিলেন জলাবদ্ধতায় তাও নষ্ট হয়ে গেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে বিস্তারিত। পানির নিচে বিস্তীর্ণ এলাকা, কোথাও সুযোগ নেই ফসল আবাদের। টানা বৃষ্টিতে ঝালকাঠির বেশিরভাগ এলাকার ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে আমনের বীজতলা তৈরি করা যায়নি এসব জমিতে। যারা চারা আবাদ করেছিলেন জলাবদ্ধতায় তা নষ্ট হয়ে গেছে। এমনকি নতুন বীজতলা তৈরি করারও সময় নেই। অল্প কিছু উঁচু জমিতে চারা আবাদ হলেও সংগ্রহ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। আবার জেলার বাইরে থেকে চারা সংগ্রহের সুযোগ থাকলেও দাম চড়া। এ কারণে চারা সংকটে পড়েছেন কৃষক। সামনে উড়ন টুডন সব গাছ তলাইয়া রাস্তার এপারে দুপুরে পানি সব উৎসই পড়তে আসি অনেক অসুবিধার মধ্যে আছি আমরা। এক হয়েছে পানি, দুই হয়েছে বন্যা, 23 নিচে বীজ পেরা সব নষ্ট, কোনো দিকে না পারি। আর দেশে তো হাহাকার লেগে যেতে আছে। ছোট ছোট বীজ পেরা যত হলে সব পচে গেছে। আর নতুন বীজ না করলে একবার বই ক্ষেত্র হওয়া যাইবে না। কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত উঁচু জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। সেখান থেকে কৃষকদের চারা সংগ্রহের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের নিকটস্থ যে সমস্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে ওনাদেরকে আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের সেবা দেওয়ার জন্য যে সমস্ত কৃষক ভাইদের অতিরিক্ত বীজতলা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা কিন্তু নির্দেশ প্রদান করেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 46,750 হেক্টর জমিতে। সময় সংবাদ, ঝালকাঠি। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। যারা যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এই কারণে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমে গেছে ইলিশের সরবরাহ, সঙ্গে বেড়েছে দামও। 65 দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে 23 জুলাই সাগরে নামেন জেলেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত এক মাসের বেশি সময় তাদের থাকতে হয়েছে উপকূলের কাছে। যারা সাগরে যাচ্ছেন তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে মাছ না পাওয়ার কারণে ইলিশের সরবরাহ একেবারে কমে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে, সঙ্গে বেড়েছে দামও। সংশ্লিষ্টরা বলছেন মাছ শিকারের প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধির কারণে সহসাই কমছে না ইলিশের দাম। নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু মাছ আবহাওয়ার রেটে আমরা ভালো পাইতে পারতেছি না। সবেমাত্র মাছ ইলিশের মৌসুম শুরু হয়েছে, যার কারণে দাম একটু বেশি। ইলিশ কম দামে দেশ খাইতে পারবেন না। তেলের দাম বাজারের দাম না কমলে ইলিশ কম দামে ব্যস্ত চাইলে বাইরে যেতে পারবে না, সাগরে যেতে পারবে না। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে নিষেধাজ্ঞার পর গত এক মাসের বেশি সময়ে পাথরঘাটায় মাছ বিক্রি হয়েছে 523 মেট্রিক টনের বেশি, যার মধ্যে ইলিশ ছিল 293 মেট্রিক টনের বেশি। মাছের উৎপাদন বৃদ্ধিতে মোহনা অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করার দাবি গবেষকদের। গভীর সমুদ্রে মাছ ধরুক, নদীর মধ্যে মাছ ধরুক, বাট মোহনা অঞ্চলটা সেফেস্ট পজিশনে যদি রাখতে পারে তাহলে পরে আমাদের এই যে সুফলটা আমরা পেতে পারতাম আরো বেশি করে, সেই সুফলটা আমরা পেতে পারবো বলে আশা করি। বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ মাছ না পাওয়ায় তারা নিরাপদ স্থানে ফেরত আসে। ফলে অত্র অবতরণ কেন্দ্রে মাছের অবতরণ কমে গেছে এবং সরকারি রয়্যালটি টোলও কমে গেছে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রির মোট অর্থের 1.25% হারে রাজস্ব আদায় করে সরকার। সময় সংবাদ, বরগুনা। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে রোববার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে চলমান যুদ্ধে নিজেদের 700 সেনা নিহতের দাবি করেছে তেল আবিব। রোববার গাজার আল আকসা হাসপাতালের পাশে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দেইর আল বালা শহর ছাড়ার নির্দেশের অল্প সময় পরই হামলা শুরু করে তেল আবিব। গেল কয়েকদিনে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে নিরীহ ফিলিস্তিনিরা এই এলাকায় এসে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিমান হামলায় এই দিনও বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে আল আকসা হাসপাতাল থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের।
যে কোনো মুহূর্তে হাসপাতালে আক্রমণ চালাতে পারে ইসরায়েলি সেনারা, তাই আমরা সবাই চলে যাচ্ছি। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম, যখন দেখলাম আমার সঙ্গে থাকা সবাই বের হচ্ছে, তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের 700 সেনা নিহত হয়েছে। রোববার 700তম সেনা হিসেবে 20 বছর বয়সী একজনের নাম প্রকাশ করে তেল আবিব। যুদ্ধে আহত হয়েছে 4350 সেনা। অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 1 লাখ। বাস্তুচ্যুতের সংখ্যা কয়েক লাখ। দেখছেন সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন 6-এ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু পরের 3 ম্যাচে টানা হারে টেবিলে 9 নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান 24 পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলে 6 নম্বরে টাইগাররা। 9 ম্যাচে 6 জয়ে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপরে 3টি স্লট যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দখলে। 7-এ সাউথ আফ্রিকা, 8-এ পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি। লোকালয়ে 1 ফুট পর্যন্ত বেড়েছে পানি। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। ভয়াবহ আগুনে জ্বলছে নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানা। 13 ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা। বহু মানুষ আটকা পড়ার শঙ্কা। এবং সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া। হাসনাত সহ আহত 15 জন ঢাকা মেডিকেলে ভর্তি। সেনাবাহিনীর সহযোগিতায় বের হলেন অবরুদ্ধরা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।